কমিউনিস্ট পার্টি ভারতের রাজনীতিতে সবসময় বিতর্কের কেন্দ্রে। কমিউনিস্ট পার্টির ইতিহাস ভারতের রাজনীতিতে অনেক পুরনো হলেও ভারতের জাতীয় রাজনীতির মূল স্রোত হয়ে উঠতে পারেনি তারা। সুনির্দিষ্ট মতামত, নিষ্ঠাবান কর্মী, গণ আন্দোলন বহু কিছু থাকা সত্ত্বেও ভারতীয় সমাজ কমিউনিস্ট রাজনীতিকে সেভাবে গ্রহণ করেনি। এর কারণ খুঁজতে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম কিভাবে হলো তা জানতে হবে। নমস্কার, আয়াম বোসের আবার একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে রয়েছে। আমি কুনাল। ছোটবেলা থেকেই এই রাজ্যকে লালে লাল হতে দেখেছি। তার অন্যতম কারণ হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। দেখুন, নামটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার লুকিয়ে রয়েছে। দ্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি নয় কিন্তু, মানে ভারতে কমিউনিস্ট পার্টির একটি শাখা। বোঝাই যায় যে এটি একটি আন্তর্জাতিক রাজনৈতিক দল। আর এই আন্তর্জাতিক রাজনৈতিক দল হওয়ার কারণে ভারতের সমাজ ব্যবস্থা, রাজনীতি তা নিয়ে কমিউনিস্টদের বরাবরই একটুখানি চিন্তাভাবনা আলাদাই ছিল। কিন্তু এত চিন্তাভাবনা আলাদা সত্ত্বেও কেন ভারতের রাজনীতির মূল স্রোতে তারা কখনো আসতে পারলো না, এটা নিয়ে একটা বড় প্রশ্ন উঠে যায়। একসময় মস্করা করে বলা হতো যে মস্কোতে যদি বৃষ্টি নামে তাহলে এখানকার কমিউনিস্ট নেতারা ছাতা খোলেন। সে মস্করা যাই হোক না কেন, কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই কমিউনিস্ট পার্টি, মানে ভারতের কমিউনিস্ট পার্টির ইতিহাস। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের বলবো যে ভারতে কমিউনিস্ট পার্টির জন্ম ঠিক কীভাবে হলো। একটা সময় কমিউনিস্টরা মনে করতেন যে ভারত কখনোই পৃথিবীর বাইরে নয়, তাই পৃথিবীর অন্যান্য দেশের যা সমস্যা ভারতেরও তাই সমস্যা। চীন এবং রাশিয়ার সমস্যাকে দেখলে ভারতের সমস্যা বোঝা যেতে পারে, এবং সেই নজর দিয়েই সবসময় ভারতকে বিচার করা হয়েছে। আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন যে ভারতের যে আত্মা, ভারতের যে সংস্কৃতি, সেটা কমিউনিস্ট পার্টির মধ্যে খুব একটা দেখা যায় না। এবং সে কারণে হয়তো কমিউনিস্ট পার্টির পার্টি অফিসগুলোতে আপনি কোনো ভারতীয় মনীষীর ছবি দেখতে পাবেন না। সেখানে সবসময় দেখবেন আন্তর্জাতিক ব্যাপার। কিন্তু সে যাই হোক না কেন, কিন্তু ভারতের রাজনীতিতে এই কমিউনিস্ট পার্টির ঠিক কীভাবে জন্ম হলো, কেই বা জন্ম দিলেন, আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তা আপনাদের জানাবো। ভোট যখন চলছে তখন এই ধরনের তথ্য আপনাদের জেনে রাখা ভীষণভাবে দরকার। তো আয়াম বোসের আবার একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনাল বোস। কমিউনিস্ট আদর্শের প্রচার হয় ভারতে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে। বঙ্কিমচন্দ্র বিবেকানন্দের লেখাতেও কমিউনিস্ট শব্দের উল্লেখ আছে। তবে ভারতের কমিউনিস্ট আদর্শের আগমন হয় 1917 সালের রুশ বিপ্লবের পর। রাশিয়ায় বলসেভিকদের ক্ষমতা দখল ইংরেজকে আতঙ্কিত করেছিল। ভারতীয় বিপ্লবীদের মনে এনেছিল আশা। যুগান্তর দলের বিপ্লবী বাঘা যতীনের সহযোগী নরেন্দ্রনাথ ভট্টাচার্য বা মানবেন্দ্র রায়। মানবেন্দ্র রায় ছিলেন যুগান্তর দলের বিপ্লবী। 1914 সালে ভারতের জন্য সাহায্য আনতে বাঘা যতীনের পরামর্শে জার্মানিতে যান। ম্যাভরিক জাহাজে অস্ত্র নিয়ে আসছিলেন ভারতের প্রথম বিশ্বযুদ্ধের সুযোগে বিপ্লব সৃষ্টির জন্য। 1914 থেকে 1915 সালে রাসবিহারী বসু বাঘা যতীনের নেতৃত্বে গড়ে ওঠা ভারত জার্মান ষড়যন্ত্রের অন্যতম নেতা নরেন্দ্রনাথ ইউরোপে ভারতের জন্য সাহায্য চাইছিলেন। কিন্তু এক ভারতীয়ের বিশ্বাসঘাতকতায় বিপ্লব ব্যর্থ হয়। যুদ্ধক্ষেত্রে প্রাণ দিলেন বাঘা যতীন। ফাঁসি হয় 80 জন বিপ্লবীর। রাসবিহারী, নরেন্দ্রনাথ সহ বহু বিপ্লবী ভারত ছাড়তে বাধ্য হন। নরেন্দ্রনাথ ভট্টাচার্য বিভিন্ন ছদ্মনামে চীন, জাপান প্রভৃতি দেশ ঘুরে শেষটায় আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটে এলেন। পুলিশের নজর এড়াতে নাম নিলেন মানবেন্দ্র রায়। আর এখানেই ভারতের স্বাধীনতা সংগ্রাম পরিচালনার জন্য আবার তৈরি হচ্ছিলেন মানবেন্দ্রনাথ। তার পরিচয় হয় এভলিন ট্রেন্ট গ্রামে এক উচ্চশিক্ষিতা মহিলার সঙ্গে। কিছুদিনের মধ্যেই দুজনে বিবাহ করেন। পুলিশের ভয়ে আমেরিকা ছেড়ে দুজনে চলে আসেন মেক্সিকোয়। এখানেই মানবেন্দ্রনাথের চিন্তার পরিবর্তন হয়। সমাজতান্ত্রিকদের সংস্পর্শে এসে তিনি সোশ্যালিস্ট পার্টিতে যোগ দেন। এই সময় রাশিয়ায় বিপ্লব হয়। সারা পৃথিবীতে এর প্রভাব পড়ে। মানবেন্দ্রনাথ সহ প্রবাসী বিপ্লবীরা ভাবলেন রাশিয়া ভারতকে সাহায্য করবে। গভীরভাবে মানবেন্দ্রনাথ পড়তে শুরু করলেন রাশিয়া নিয়ে। 1919 সালে তার সঙ্গে দেখা হয় রুশ কমিউনিস্ট নেতা মাইকেল বড়দিনের প্রভাবে মানবেন্দ্রনাথ গভীরভাবে মার্ক্সবাদ পাঠ করলেন। বড়দিনের সম্মতিতেই 1919 সালে মানবেন্দ্রনাথ একটি কমিউনিস্ট পার্টি গঠন করলেন। সেই বছরই মস্কো থেকে এক আমন্ত্রণ এলো। মানবেন্দ্রনাথ কমিউনিস্ট ইন্টারন্যাশনালের দ্বিতীয় কংগ্রেসে যোগ দেন। মস্কোর পথে রায় যখন বার্লিন এলেন তখন কয়েকজন ভারতীয় জাতীয়তাবাদী বিপ্লবীর সঙ্গে দেখা হয় তাঁর। তারাও রাশিয়ার প্রতি আকৃষ্ট ছিল। স্বামী বিবেকানন্দের ছোট ভাই বিপ্লবী ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত, বিপ্লবী অবনী মুখার্জি, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বীরেন দাশগুপ্ত
বরকতুল্লাহ প্রভৃতি বিপ্লবীরাও কমিউনিস্ট আদর্শের প্রতি আকৃষ্ট হন। 1920 সালে রাশিয়ায় লেনিনের সঙ্গে দেখা হলো মানবেন্দ্রনাথের, এবং এই 1920 সালের 17 অক্টোবর তাশকান্দে 7 জন সভ্য নিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়। 7 জন সদস্য হলেন মানবেন্দ্রনাথ রায়, এভেলিন স্ট্রেন্ট রায়, অবনী মুখার্জি, রোজা ফিটিং গোফ, মোহাম্মদ আলী, মোহাম্মদ শফিক সিদ্দিকী, আচার্য এম বায়ানকার। রাশিয়ার দ্বিতীয় কমিউনিস্ট আন্তর্জাতিক থেকেই মানবেন্দ্রনাথকে ভারতের কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয়। ঔপনিবেশিক থিসিস নিয়ে মানবেন্দ্রনাথের সঙ্গে লেনিনের বিরোধ হয়। লেনিনের মত ছিল প্রথমে নিজেদের জাতীয় স্বাধীনতার জন্য লড়াই করা উচিত, কিন্তু মানবেন্দ্রনাথ তখন মনে করেছিলেন ভারতের বড় সমস্যা শ্রেণী শোষণ, তাই প্রয়োজন শ্রেণী সংগ্রাম। কাবুল সহ সীমান্ত প্রদেশ দিয়ে একাধিক বিপ্লবী সাহায্যের আশায় সোভিয়েতের সঙ্গে যোগাযোগ করেন। তাশকান্দে সেই পার্টির অঙ্কুরটিকে ভারতে নিয়ে আসার চেষ্টা শুরু করা হয়। রুশ বিপ্লবকে ব্রিটিশ শক্তি ভয়ের চোখে দেখেছিল, তাই ইংরেজ যে ভারতে পার্টি আসতে দেবে না, মানবেন্দ্রনাথ সহ সকলেই সেটা জানতেন। ভারতের বাইরে তো তৈরি হয়েছিল কমিউনিস্ট পার্টি, কিন্তু যে কমিউনিস্ট নেতারা ছিলেন তারা কিভাবে দেশে আসবেন, মানে ভারতে আসবেন, সেটা নিয়ে একটা বিশাল দুশ্চিন্তা ছিল। কারণ ব্রিটিশদের চোখে এই কমিউনিস্টরা ছিল ডেফিনেটলি একটা থ্রেট। তাই ডিসাইড করা হয়েছিল যে ছোট ছোট দলে ভাগ হয়ে নেতারা ভারতে পৌঁছবেন, এবং এই এক একটি দলে খুব বেশি হলে 2 জন সদস্য থাকবেন। যেটা ঘটল, দ্বিতীয় দলটি পুলিশের হাতে ধরা পড়ে গেল। এই পরিকল্পনা অনুযায়ী শওকত উসমানী, মাসুদ আলী, গহর রহমান খান, মোহাম্মদ আকবর শাহ ইরানের পাসপোর্ট নিয়ে ভারতে এলেন। কিছুদিন পরে সীমান্ত প্রদেশের আরও কয়েকজন বিপ্লবী দুর্গম পামির মালভূমি ও হিন্দুকুশ পর্বত পেরিয়ে ভারতে এলেন। মীর আব্দুল মজিদ, ফিরোজউদ্দিন মনসুর, রফিক আহমদ এবং হাবিব নসিম, এই দ্বিতীয় দলটি ভারতে পুলিশের কাছে ধরা পড়ে যায়। 1921 সালে ব্রিটিশ সরকার আকবর খান ও হাফিজুল্লাহ খানকে গ্রেফতার করেন কমিউনিস্ট পার্টির প্রতিনিধি হওয়ার জন্য। এদের বিরুদ্ধে শুরু হয় তাশকান্দ ষড়যন্ত্র মামলা। বিনা কারণে তাদের জেলে দেওয়া হয়। বলসেভিক হলেই ব্রিটিশ সরকার বহু মানুষকে গ্রেফতার করতে থাকে। এই মামলার খবর ভারতের বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে। কমিউনিস্ট সাহিত্যের প্রতি যুবক বিপ্লবীদের আগ্রহ বাড়ে। মার্কস এবং লেনিনের বিভিন্ন লেখা প্রচারিত হয় যুবচিত্তে সারা জায়গায়। বিদেশ থেকে আগত কমিউনিস্ট সংগঠকদের সমভাবাপন্নদের খুঁজে বার করা, এই কাজে সাহায্য করা এবং পুরনো বিপ্লবী বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার জন্য মানবেন্দ্রনাথ পাঠালেন যুগান্তর দলের বিপ্লবী নলিনী গুপ্তকে। নলিনী গুপ্ত মানবেন্দ্রনাথের প্রভাবে কমিউনিস্ট হয়ে দীর্ঘদিন রাশিয়ায় ছিলেন। স্বপ্ন দেখতেন রাশিয়ার সাহায্যে ভারতের স্বাধীনতা সংগ্রাম সফল করার। নলিনী গুপ্ত 1921 সালের 23 ডিসেম্বর কলকাতা পৌঁছন এবং 1922 জানুয়ারিতে পরিচয় হয় মুজফর আহমেদের সঙ্গে। মুজফর আহমেদ নলিনী গুপ্তের মাধ্যমে যুক্ত হলেন তাশকান্দের দলের সঙ্গে। 1922 সালেই মোহাম্মদ আলী সহ একটি দল পাঞ্জাবে কমিউনিস্ট আদর্শ প্রচার করতে সমর্থ হন। মাদ্রাজ হাইকোর্টের আইনজীবী এবং কংগ্রেস নেতা সিঙ্গারাভেলু চেট্টিয়ার মানবেন্দ্রনাথ রায়ের সঙ্গে সংযোগ স্থাপন করেন এবং কমিউনিস্ট আদর্শে দীক্ষিত হন। বম্বেতে মানবেন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ হল কলেজের ছাত্র শ্রীপাঠ অমৃত ডাঙ্গের। ডাঙ্গে আগে থেকেই কমিউনিস্ট আদর্শের প্রতি অনুরক্ত ছিলেন। গোপনে ভারতের কমিউনিস্ট পার্টির গঠনের কাজ শুরু হয়। মানবেন্দ্রনাথ মস্কো থেকে টাকা এবং সাহায্য পাঠাতে থাকেন। 1925 সালের 26 ডিসেম্বর কানপুরে ভারতের মাটিতে প্রথম কমিউনিস্ট পার্টির সম্মেলন হল। 1925 সালে কানপুরে সত্যভক্তের উদ্যোগে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হলে ব্রিটিশ সরকার ভয় পেয়ে তাদের গ্রেপ্তার করতে শুরু করলেন পেশাবার এবং কানপুর ষড়যন্ত্র মামলায়। 1922 থেকেই ভারতের যুব নেতৃত্বের সঙ্গে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল যোগাযোগ শুরু করলে নেহেরু মার্ক্সবাদে আকৃষ্ট হন, কিন্তু সুভাষচন্দ্র সোশ্যালিস্ট মতের প্রতি অনুরক্ত ছিলেন। তিনি মার্ক্সবাদকে গ্রহণ করেননি। ভারতের কমিউনিস্ট পার্টির জন্মদিবস নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। কেউ কেউ বলেন যে 1925 সালে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস। আবার সিপিআই থেকে 1964 সালে জন্ম নেওয়া সিপিআইএম তারা কিন্তু 1920 সালের জন্মদিবস পালন করে। এম.এন. রায়ের বিরুদ্ধে প্রথমে যেমন আপনাদের বলেছিলাম যে বহু নেতৃত্বের বহু অভিযোগ ছিল, তার মধ্যে এক তো ছিল যে এই কমিউনিস্ট পার্টির মধ্যে ভারতের স্বাধীনতার কোনো এজেন্ডা ছিল না। এম.এন. রায় তিনি নিজের মতন দল চালাতেন, এটা অভিযোগ ছিল। এমনকি রাশিয়া থেকে যে অর্থ আসত সেই অর্থ সঠিকভাবে দিতেন না এম.এন. রায়, এটা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। 20 দশকের শেষ দিকে ভারতের কমিউনিস্টরা শ্রমিক এবং কৃষক আন্দোলনে শক্তিশালী হয়। 1928 সালে কমিন্টান্টের 6ষ্ঠ কংগ্রেসে নতি স্বীকার না করায় মানবেন্দ্রনাথকে বহিষ্কার করা হয়। ভারতের কমিউনিস্ট পার্টি স্টালিনের উগ্র অতিবাম অগণতান্ত্রিক নীতিকে মেনেই কমিন্টান্টের সঙ্গে থেকে যায়। মানবেন্দ্রনাথ 1930 সালের শেষে ভারতে প্রত্যাবর্তন এবং কারাবরণ করেন।
এবং অদ্ভুতভাবে মুক্তির পর তিনি কংগ্রেসে যোগ দেন। কিন্তু কংগ্রেসের প্রতি অচিরেই তার মোহভঙ্গ হয় এবং তিনি নতুন পথের সন্ধান করতে থাকেন। যে মানবেন্দ্রনাথ ছিলেন ভারতের মার্ক্সবাদী মতের প্রবর্তক এবং কমিউনিস্ট নীতির জনক, তিনি জীবনের শেষে মার্ক্সবাদ ত্যাগ করেন, সোভিয়েতের বিরোধিতা করে একাধিক গ্রন্থ লেখেন, প্রতিষ্ঠা করেন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি। ভারতের বাইরে তৈরি হলো ভারতের কমিউনিস্ট পার্টি। এমএন রায়ের তৈরি করা এই দল নিয়ে কিন্তু প্রথম থেকেই একটা বিরোধ তৈরি হয়ে গিয়েছিল। বহু বিপ্লবী যারা কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন সেই সময়, তাদের বক্তব্য ছিল এই কমিউনিস্ট পার্টির মধ্যে ভারতের স্বাধীনতা পাওয়ার যে এজেন্ডা সেটা কিন্তু কোথাও নেই। এমনকি বহু নেতৃত্ব এই পার্টিকে বলেছিলেন ভোগাস পার্টি। ভারতের কমিউনিস্ট পার্টির উপর কর্তৃত্ব করতে শুরু করলো কমিনট্যান্ট। একটি গবেষণায় শোভনলাল দত্তগুপ্তর মতন অধ্যাপকরা জানিয়েছিলেন, কমিনট্যান্টের কথা শুনে চলতে গিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি কোনোদিনই ভারতীয় হতে পারেনি। 1935 সাল থেকেই এই কমিউনিস্টরা নানা ধরনের নীতিগত বিতর্কে জড়াতে শুরু করে দেয়। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের করি, সুভাষচন্দ্র বোস কি কমিউনিস্ট ছিলেন? দেখুন, অন্যদিকে ভগৎ সিং তিনি মার্ক্সবাদী হলেও তিনি কিন্তু কখনো কমিউনিস্ট পার্টিতে যোগ দেননি। সুভাষচন্দ্র বসু তিনি কি কমিউনিস্ট ছিলেন? সুভাষচন্দ্র, জয়প্রকাশ, লোহিয়ার মতন সমাজতান্ত্রিকরা জাতীয়তাবাদকে ছেড়ে কখনোই মার্ক্সবাদ গ্রহণ করতে চাননি। এমনকি বেঙ্গল ভলেন্টিয়ার্সের বহু বিপ্লবী যারা যোগ দিয়েছিলেন এই কমিউনিস্ট পার্টিতে, তাদের অভিযোগ ছিল যে এই কমিউনিস্টরা ব্রিটিশদের হয়ে প্রচার পর্যন্ত করেছিল। প্রশ্ন হচ্ছে যে ভারতের মতন করে কেন এই কমিউনিস্ট পার্টি গড়ে উঠতে পারল না? অন্তরে ছিল মার্ক্সবাদ, লেনিনবাদ। এমনকি শুরুতেই আপনাদের বলেছি যে লেনিন নিজে চেয়েছিলেন যে আগে ভারতের স্বাধীনতা, তারপর সমাজতন্ত্র। কোথাও কি এই মার্ক্সবাদীরা, যারা কোথাও তো মনে মনে বলেন যে তারা ভগবানে বিশ্বাস করেন না, তারা এই ধরনের ভারতের যে আত্মার সাধারণ সাধারণ বিষয়গুলো, বিশেষ করে ভগবান, পূজা অর্চনা, কিন্তু এই সমাজ ব্যবস্থার মধ্যে থেকে তারা আসলে সেটা বিশ্বাস করে উঠতে কখনো পারেননি, মন থেকে মেনে নিতে পারেননি। এটাই কি কারণ ছিল? মার্ক্সবাদ হয়তো সেই তৎকালীন সময়ের জন্য উপযুক্ত ছিল, কিন্তু ভারতের প্রেক্ষাপটে সত্যি কি মার্ক্সবাদ যথেষ্ট ছিল ভারতের আগামী খোঁজার জন্য? ভারতের মানুষ কেন এই কমিউনিস্ট পার্টিকে সেই অর্থে মূল স্রোতে ফিরিয়ে আনলো? ভারতের মানুষ কেন কমিউনিস্ট পার্টিকে মূল স্রোতে আনলো না? কখনো ভেবে দেখেছেন কি আপনারা কি মনে করেন? এই ভিডিও শেষে অবশ্যই আমাকে লিখতে পারেন কমেন্ট বক্সে যে ভারতের মার্ক্সবাদীরা একটা সময় পর্যন্ত বহু প্রভাব বিস্তার করলেও, বিশেষ করে বহু রাজ্যে তাদের এত প্রভাব থাকার পরও তারা ধীরে ধীরে সময়ের সাথে সাথে কেন হারিয়ে গেল? কোথাও কি জাতীয়তাবাদ থেকে দূরে সরে যাচ্ছিল মার্ক্সবাদীরা? কোথাও কি জাতীয়তাবাদ থেকে দূরে সরে গিয়েছে মার্ক্সবাদীরা? ভারতের আত্মাকে তারা বুঝে উঠতে পারেনি? বিশেষ করে রাশিয়া এবং চীনকে অনেকটা ফলো করতে গিয়ে নিজের দেশ ভারতকেই ভুলে গিয়েছে। নিজের দেশ ভারতের স্বাধীনতা সংগ্রাম, নিজের দেশ ভারতের আত্মা, নিজের দেশ ভারতের মনীষীরা তাদের থেকে অনেক দূরে চলে গিয়েছে। এই সমস্তটাই আপনাদের ওপর ছাড়লাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আই অ্যাম বোস নিরপেক্ষভাবে আপনাদের কাছে অনেক তথ্য তুলে আনবে, যা হয়তো কখনো কখনো আপনাদের পছন্দ নাও হতে পারে ব্যক্তিগত চিন্তাধারার কারণে, কিন্তু ইতিহাসকে কখনোই বদলানো যায় না। সেটা যা তাই আমি তুলে ধরি আপনাদের সামনে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এখানে শেষ করছি। জয় হিন্দ।